এইচএসসি বিএম পরীক্ষা 2024-এর প্রস্তুতিমূলক কোচিং হিসাবে আমরা হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 অর্থাৎ বিএম এর দ্বিতীয় বর্ষের প্রথম অধ্যায় প্রাপ্য সমূহের হিসাব রক্ষণের সূত্রগুলো পর্যালোচনা করছি। পর্যায়ক্রমে আমরা সকল অধ্যায় শর্ট সিলেবাসের সকল অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো নিয়ে তোমরা উপকৃত হবে। দেখো, অধ্যায় 1-এর প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ, এই অধ্যায়ের কিছু কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হলো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কাকে বলে? একটা পণ্য আমরা যখন ধারে বিক্রি করব, পণ্য বা সেবা, তখন যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা প্রাপ্য আছে তাদের হিসাবকে প্রাপ্য হিসাব বলে। অর্থাৎ আমরা যখন বাকিতে মালটা বিক্রি করছি, তখন যার নিকট আমাদের প্রাপ্য আছে তাদের হিসাবকে বলবো আমরা প্রাপ্য হিসাব। তার পরবর্তীতে দেখো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কাকে বলে? সাধারণত দেনাদারদের আর্থিক বিপর্যয়, দেউলিয়া বা অন্য কোনো কারণে পাওনাদারগণ তাদের প্রাপ্য টাকার যে অংশ আদায় করতে ব্যর্থ হয় তাকে অনাদায়ী পাওনা বলে। অর্থাৎ যাদের কাছে আমরা বাকিতে মালটা বিক্রি করলাম, তাদের কাছ থেকে যে পরিমাণ টাকা আমরা আদায় করতে পারি না, সেই পরিমাণ টাকাকে আমরা বলবো অনাদায়ী পাওনা। এবার দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি। ভবিষ্যতে দেনাদারের নিকট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা যাবে না, এ ধারণা থেকে যে সঞ্চিতি সৃষ্টি হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। অর্থাৎ আমরা যে দেনাদারের কাছ থেকে পণ্যটা বিক্রি করলাম, বিক্রি করার পর যে পরিমাণ টাকা পাচ্ছি না বা ভবিষ্যতে পেতে পারি নাও পেতে পারি, এরকম সন্দেহ থেকে যে সঞ্চিতিটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো অনাদায়ী পাওনা সঞ্চিতি। হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2-এর অধ্যায় 1 প্রাপ্য সময়ের হিসাব রক্ষণের 3টা বিষয় সম্পর্কে আমরা ধারণা নিলাম। 1 নম্বর প্রাপ্য হিসাব কাকে বলে, তারপর অনাদায়ী পাওনা কাকে বলে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে। এবার আমরা ওই অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। সূত্রগুলো খুব সিম্পল, খুব সহজ। জাস্ট 3টা সূত্র তোমাদের মনে রাখতে হবে। প্রথম সূত্রটা হলো, যদি আমাদের অঙ্কটা করতে গিয়ে খেয়াল রাখতে হবে যে অঙ্কটা আমার অনাদায়ী পাওনা দিয়ে শুরু হয়েছে না অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে শুরু হয়েছে। যদি অঙ্কটা আমাদের অনাদায়ী পাওনা দিয়ে শুরু হয়, তাহলে অনাদায়ী পাওনা হিসাব হলো ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যদি আমাদের অঙ্কটা অনাদায়ী পাওনা সঞ্চিতির জের দিয়ে তৈরি হয়, শুরু হয়, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা ধার্য হলো, এখানে লিখতে পারবো, এখানে লিখতে পারবো। এই দুইটার মধ্যে যে কোনো একটা জাবেদা হবে, আর 2 আর 3 নাম্বার জাবেদা ঠিক থাকবে। 2 নাম্বার জাবেদাটা দেখো, যখন অনাদায়ী পাওনা থেকে আমরা নতুন সঞ্চিতি সৃষ্টি করব, তখন অনাদায়ী পাওনা হিসাব হবে ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে ক্রেডিট, যেহেতু নতুন সঞ্চিতি সৃষ্টি হলো। 3 নাম্বার জাবেদাটা দেখো, এই অনাদায়ী পাওনাটাকে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করে দিব। তাহলে অনাদায়ী পাওনা এখানে কি ছিল? ডেবিট। এইখানে অনাদায়ী পাওনা হিসাব হবে ক্রেডিট। তাহলে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, যেহেতু অনাদায়ী পাওনা আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। তোমরা এই অঙ্ক করতে গেলে শুধু জাস্ট 3টা জাবেদা মাথায় রাখবে। মনে রাখবে 1 নাম্বার জাবেদা কি? যদি অনাদায়ী পাওনা দিয়ে অঙ্ক শুরু হয়, অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যদি অনাদায়ী পাওনা সঞ্চিতির জের দিয়ে অঙ্ক শুরু হয়, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। গেল আমাদের 1 নাম্বার জাবেদা, 2টার মধ্যে যে কোনো একটা হবে। এবার 2 আর 3 নাম্বার জাবেদা কিভাবে মনে রাখবে? 2 নাম্বার জাবেদাটা মনে রাখবে, এখানে আমাদের নতুন সঞ্চিতি সৃষ্টি হয়। আর নতুন সঞ্চিতি কোথা থেকে সৃষ্টি হয়? অনাদায়ী পাওনা থেকে সৃষ্টি হয়। তাহলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, যেহেতু নতুন সঞ্চিতি সৃষ্টি হয়। আর 3 নাম্বার জাবেদাটা এইভাবে মনে রাখবে, 2 নাম্বার জাবেদাতে আমাদের অনাদায়ী পাওনা ছিল ডেবিট, 3 নাম্বার জাবেদাতে গিয়ে অনাদায়ী পাওনা হয়ে যাবে ক্রেডিট। আর ডেবিট কি হবে? আয় বিবরণী। আর যেহেতুটা লিখবে, যেহেতু অনাদায়ী পাওনা আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। খুব সহজেই তোমরা এই অধ্যায়ের সূত্র রপ্ত করে অঙ্ক করতে পারবে। জাস্ট তোমাদের এই জাবেদার পরে খতিয়ানের নিয়মটা রপ্ত করতে হবে। ভালো থাকবে সবাই। নেক্সটে আবার অন্য কোনো অধ্যায়ের সূত্র নিয়ে আসবো।